নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসীর পর্ব ৩২। শুনতে থাকুন। আমি পদ্মজা। দুপুরে রোদ্দুরে চারদিক ঝলমল করছে। পদ্মজা খাওয়া দাওয়া সেরে ধীরে ধীরে এগিয়ে গেল ফরিনার কবরের দিকে। হাতে তার গোলাপ, গাঁদা আর চন্দ্রমল্লিকার কচি চারা। মাটির গন্ধে ভরা বাতাসে সে গভীর নিঃশ্বাস নিল। কবরের পাশে বসে একটু দূরে একটা ছোট্ট গর্ত খুঁড়ল। তারপর যত্ন করে গোলাপের চারাটা লাগালো সেখানে। ঠিক তখনই অন্দরমহল থেকে বেরিয়ে এলো রিতোয়ান। পদ্মজাকে দেখে সে থমকে দাঁড়ালো কয়েক মুহূর্তের জন্য। গত দুদিন ধরে তারা পদ্মজার উপর কোনো চাপ দেয়নি, কোনো খারাপ ব্যবহারও করেনি। প্রথমে এই অপ্রত্যাশিত আচরণে পদ্মজা অবাক হয়েছিল, কিন্তু পরে বুঝে নিয়েছিল নিশ্চয়ই পর্দার আড়ালে কোনো গভীর ষড়যন্ত্র চলছে। তাই বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে সজাগ ছিল, সতর্ক দৃষ্টি রেখেছিল চারপাশে। রিদওয়ান একটা চটুল শীষ দিয়ে অন্যদিকে চলে গেল। পদ্মজা ফিরেও তাকালো না। নির্বিকার ভঙ্গিতে আরেকটা গর্ত খুঁড়তে শুরু করলো। এবার চন্দ্রমল্লিকার পালা। গত ৩ রাত ২ দিন পাতালপুরের স্যাঁতস্যাঁতে অন্ধকারে কাটিয়ে আমির যখন বেরিয়ে এসেছিল তখন ভোরের আলো ফোটেনি। অন্দরমহলের দিকে একবারও না তাকিয়ে সে নিঃশব্দে চলে গেল আলোক ঘরে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ল। মগা তখন অঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ পাশে কেউ শুয়ে পড়ায় চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে মানুষটাকে চিনতে পেরে থতমত খেয়ে চেয়ে রইল কিছুক্ষণ। ক্ষীণ মলিন কণ্ঠে আমির বলল, আমি এখানে আছি, কেউ যেন জানতে না পারে। মগা বলল, আচ্ছা। খুব দ্রুতই আমির গভীর ঘুমে তলিয়ে গেল। কয়েকদিনের অনাহার আর অসহনীয় মানসিক যন্ত্রণা তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়েছে। আমিরের ঘুম ভাঙল দুপুরে। জানালা দিয়ে এগিয়ে গিয়ে সেটি খুলতেই বাইরের প্রকৃতি তার উপর ঝাঁপিয়ে পড়ল। উষ্ণ বাতাসের আলতো ছোঁয়া আর চোখ ধাঁধানো আলো তার শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল। প্রথমে আলোতে চোখ কুঁচকে গেল, ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠল। জানালার বাইরে তাকাতেই অন্দরমহলের নিস্তব্ধতা তাকে শূন্য করে তুলল। এক সময় যেখানে প্রাণের উচ্ছ্বাস ছিল, আজ সেখানে মৃত্যুর ছায়া। মনে পড়ল সেই পরিচিত মুখগুলোর কথা। সাহানা, শিরিন, রানী, লাবণ্য, ফরিনা, তাদের হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্মৃতি আজও এই পুরনো দেওয়ালে লেগে আছে। মনে পড়ল লাবণ্যর কথা। লাবণ্য কি শেষ পর্যন্ত বিয়ে করেছিল? ভাইয়ের কথা ভুলে কিভাবে সে সিদ্ধান্ত নিল? আর রানী, তার অভিমানের ভার নিয়ে সে কোথায় হারিয়ে গেল? বেঁচে আছে কি সে? দীর্ঘশ্বাস ফেলল আমির। হঠাৎ চোখে পড়ল ফরিনার কবরের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে পদ্মজা, হাতে বাঁশের কঞ্চি, তার পরনে সাদা শাড়ি যার আঁচল মাটি ছুঁয়ে যাচ্ছে। শাড়ির এক পাশে কাদার দাগ। সাদা শাড়িতে তাকে দেখে আমিরের হৃদয় থমকে গেল। জানালার গ্রিল শক্ত করে ধরল সে, যেন পৃথিবী টলে উঠেছে পায়ের তলায়। বুকের মধ্যে হঠাৎ তীব্র একটা যন্ত্রণা শুরু হলো।
যেন কেউ সুই ফোটাচ্ছে হৃদয়ে। মুহূর্তের মধ্যে সেই ব্যথা ছড়িয়ে পড়ল সারা শরীরে। এই চোখ গলে যাক, মনে মনে বলল আমির। দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? নিজের দীর্ঘ চুল এক হাতে আঁকড়ে ধরল সে। তখন ঘরে এসে হাজির হলো মগা। জানালার আলোতে মগা লক্ষ্য করল আমিরের হাতে অগণিত ক্ষতচিহ্ন, যেন কেউ দাঁত বসিয়েছে সেখানে। ঠিক তখনই আমির নিজের হাতের মাংসে দাঁত বসাতে উদ্যত হলো। মগার উপস্থিতি টের পেয়ে থেমে গেল সে। তার চোখ ছিল অস্বাভাবিক রকম লাল। সেই তীব্র হিংস্র দৃষ্টির সামনে মগা দাঁড়িয়ে থাকতে পারল না। কোনো এক অদৃশ্য শক্তি তাকে নত করে দিল। ধীরে ধীরে আমির এক গ্লাস পানি পান করল। তারপর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। হাওলাদার বাড়ির গেট পেরিয়েই থমকে দাঁড়াতে হলো পূর্ণাকে। সামনে দাঁড়িয়ে আমির। তাকে দেখেই পূর্ণার বুকের ভেতর একটা অজানা নির্বাক অনুভূতি পাক খেতে লাগলো। ওদিকে আমির তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিল। সামান্য ঠিক করলো এলোমেলো চুলগুলো। ঠোঁটে একটা কৃত্রিম হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু সেই হাসি শুকনো পাতার মতো ঝরে পড়ল পূর্ণার বিস্ময়বিধুর দৃষ্টির সামনে। আমিরের চেহারা কতটা বদলে গেছে তার নজর এড়ালো না পূর্ণার। এক সময়ের চিকচিকে চুলগুলো এখন লম্বা, অযত্নে ময়লা হয়ে গেছে। ঘন দাড়ি গোফের জঙ্গলে তার চেনা মুখটা হারিয়ে গেছে প্রায়। দেহটা শুকিয়ে কাঠি হয়ে গেছে। আগে আমিরকে দেখলেই পূর্ণার চোখে মুখে যে উচ্ছ্বাস ফুটে উঠত, আজ তার জায়গায় শুধু বিষাদ। তার চোখ দুটি করুণার সাগরে ডুবে গেল। এই মানুষটা কখনোই শুধু তার বোনের জামাই ছিল না, ছিল তার বড় ভাইয়ের মতো। তাই তার অনুভূতি এখন ছোট বোনের মতোই তীব্র, যন্ত্রণাদায়ক। পূর্ণা নীরবতা ভেঙে কথা বলল। তার কণ্ঠস্বর মরুভূমির বালুকণার মতো শুকনো, রুক্ষ। আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমিরের চোখে বিস্ময়ের ছায়া পড়ল না। সে জানত পূর্ণা এক রাত এখানে কাটিয়েছে, নিশ্চয়ই পদ্মজার মুখে কিছু শুনেছে। এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছুই অভিনয় ছিল না। তুমি চাইলে সব খারাপ কাজ ছেড়ে দিতে পারবে ভাইয়া। দয়া করে তুমি আমার ভালো ভাইয়াই থেকে যাও। পূর্ণার চোখ থেকে অশ্রুর বাঁধ ভেঙে পড়ল। কান্নাই তার অনুভূতির একমাত্র ভাষা। অমিত সর্বদা পূর্ণার মাথায় হাত রেখে সান্ত্বনা দিত, উপদেশ দিত। আজও সেই অভ্যাসে হাত উঠলেও মাঝপথে থেমে গেল। যদি পূর্ণা এই স্পর্শকে অপবিত্র মনে করে? আমির নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে। পূর্ণার বুকের ভেতরে জমে থাকা অভিমান কণ্ঠস্বরে ফেটে পড়ল। কথা ঘোরাচ্ছ কেন ভাইয়া? আমির নীরব। পূর্ণা আবার বলল, তোমার নাকি মন নেই, মায়া দয়া নেই, তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। কারো কণ্ঠ কি এত করুণ হতে পারে? উত্তরে কি বলবে আমির? হ্যাঁ, আমি পাষাণ নাকি নীরব থাকবে? সে দ্বিধায় পড়ল। এতটা নীরবতা সহ্য করতে পারছি না পূর্ণা। এক সময় যে স্বয়ম্বর্ণের আমির হাওলাদারকে সে পছন্দ করত না, সেই মানুষটি এখন তার আত্মার অংশ হয়ে গেছে।
আমির সাধারণত বাচাল প্রকৃতির, অথচ আজ তার মুখে কথা নেই। সে নির্জীব, নিষ্ক্রিয়। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল, আমিও কি তোমাকে ঘৃণা করবো ভাইয়া? অস্থিরতায় ছটফট করছে আমির। তার পা দুটি অশান্ত, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত, কপালের বিক্ষিপ্ত কয়েকগুচ্ছ চুল সে আঙুলে জড়িয়ে ধরল। পূর্ণা গাঢ় স্বরে বলে উঠল, ভাইয়া, আপা খুব কষ্টে আছে। ছোটবেলা থেকেই আপার জীবন যন্ত্রণায় ভরা। এখনো সেই দুঃখ শেষ হয়নি। আর কতদিন এভাবে চলবে? কবে এই অশান্তির শেষ হবে? আমির তড়িৎ পৃষ্ঠের মতো জবাব দিল, দুদিন। পূর্ণার ভ্রু কুঁচকে গেল। মাত্র দুদিনে সবকিছু ঠিক হয়ে যাবে? আমির সম্মতিসূচক মাথা নাড়ালো। পূর্ণার ঠোঁটে ফুটে উঠল হাসি। তাহলে ভাইয়া কি সবকিছু ত্যাগ করতে যাচ্ছে? ধীরে ধীরে তার মুখের হাসি প্রসারিত হলো। আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে জিজ্ঞেস করলো, হ্যাঁ, সত্যি বলছো? আমির ধীর কণ্ঠে বলল, আমাদের যে কথা হয়েছে পদ্মজাকে জানিও না। না ভাইয়া, জানাবো না। তাদের দুজনের বেশি কথা হলো না। অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে গেল পূর্ণা। আমির বারান্দা থেকে চেয়ার টেনে এনে বাইরে বসলো। ঠিক সেই মুহূর্তে লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলক্ষ্যরে এসেছিল। ঘরের বাইরে আমিরকে দেখে তার মনে নতুন প্রাণের সঞ্চার হয়। উত্তেজনায় সে ঘর থেকে চিৎকার করে ডাকলো, ভাইজান! আমির তাকালো। লতিফা ছুটে বাইরে এলো। গত দুদিন সে পাতালপুরীর আশেপাশে ঘুরেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা না বলা পর্যন্ত তার মনে শান্তি নেই। পদ্মজা নবরোপিত চারাটির গোড়ায় ধীরে ধীরে চাপ দিয়ে মাটি শক্ত করলো, তারপর পানি দিল। বাঁশের কঞ্চি লাগালো চারাটিকে সোজা রাখার জন্য। কাজ শেষে হাত ধুয়ে উঠতেই কানে এলো পূর্ণার কণ্ঠস্বর, আপা! ঘাড় ফিরিয়ে তাকালো সে। পূর্ণার চোখ দুটি বিস্ময়ে গোল হয়ে গেছে। পদ্মজার পরনের সাদা শাড়ি দেখে সে হতবাক। এগিয়ে এসে রাগে সুরে বলল, এ কি আপা, সাদা শাড়ি পরেছো কেন? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে মৃদু হেসে বলল, শুধু কি বিধবারাই সাদা শাড়ি পরতে পারে? এমনি পরা যায় না? বিবাহিতরা সাদা শাড়ি পরে না, তাও এমন সাদা, একটু রঙের ছোঁয়া নেই। পদ্মজা একটু বিরক্ত হয়ে বলল, বলেছিলাম এ বাড়িতে না আসতে, আমি তো কাল সকালেই যেতাম। তুমি এখন এই শাড়িটা পাল্টাও আপা। তুই বড্ড খুঁতখুঁতে হয়ে গেছিস, সংসার করবি কিভাবে? আপা, এই সাদা শাড়ি এক্ষুনি বদলে ফেলো। পূর্ণার বাচ্চা সুলভ জেদ দেখে পদ্মজার মুখে হাসি ফুটল। সে কৌতুক করে জিজ্ঞেস করলো, কেন, আমাকে ভালো দেখাচ্ছে না? না, মোটেও না, ভূতের মতো লাগছে। পূর্ণার কণ্ঠে দৃঢ়তা। এখন তাকে কিছুতেই বোঝানো যাবে না। আগামীকাল বিয়েটা হয়ে গেলেই পদ্মজার নিস্তার। সে অন্দরমহলের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, আচ্ছা, ঘরে আয়। আগে বলো, শাড়ি বদলাবে? পদ্মজা পূর্ণার দিকে ফিরে তাকালো। পূর্ণা চেষ্টা করছিল রাগি রাগি ভাব দেখাতে। পদ্মজা হাসলো, আচ্ছা ঠিক আছে, ঘরে চল, বদলাচ্ছি।
পূর্ণা আনন্দে বোনকে পেছন থেকে জড়িয়ে ধরল। আজকের দিনটা স্বপ্নের মতো, সব কিছু তার ইচ্ছে মতো হচ্ছে। কোমল স্বরে পদ্মজা বলল, তুই বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে খুব মন খারাপ করবি। করলে করুক, আমি তো তোমার কাছেই থাকবো। তোর নিজের জীবনও তো গুছিয়ে নিতে হবে, সেসব পরে হবে। আপাতত আমি তোমার কাছেই থাকবো। ঘরে ঢুকে জোর খাটে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল পূর্ণা। পদ্মজা নীরবে মেনে নিল। মনে মনে ভাবল, যদি মৃদুল আজ আসে তো আগামীকাল ইনশাআল্লাহ পূর্ণার বিয়ে। তারপর সে চলে যাবে শ্বশুর বাড়ি। এরপর আর কবে দেখা হবে জানা নেই। সজ্ঞানে সুপরিকল্পিত ভাবে পদ্মজা যে পথে পা বাড়াতে যাচ্ছে তাতে পুনর্মিলনের সম্ভাবনা নেহাতি ক্ষীণ। তাই আজ আর আগামীকালের এই মুহূর্তগুলো শুধু পূর্ণার ইচ্ছা মতো কাটুক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরিয়ে সানন্দে বলল, কি অপরূপ দেখাচ্ছে তোমাকে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে মোটেও ভালো লাগছিল না। সত্যি কি দেখতে খারাপ লাগছিল? পূর্ণা অসহায় দৃষ্টিতে তাকালো। সে কিভাবে বলবে যে তার আপাকে সব কিছুতেই অনবদ্য মনে হয়, কিন্তু সাদা রংটা যে অমঙ্গলের পূর্বাভাস দেয়। পূর্ণার মনের অব্যক্ত কথাগুলো পদ্মজা অনুভব করতে পারল। সে পূর্ণাকে আদর করে বিছানায় বসিয়ে বলল, আজ আমার বোনকে কি সুন্দর দেখাচ্ছে। পূর্ণা লজ্জায় রাঙা হয়ে উঠল। পদ্মজা কোমল স্বরে জিজ্ঞেস করল, কি খাবি? কিছু লাগবে না, খেয়ে এসেছি। ভাপা পিঠা খাবি? নতু বুবু বানিয়েছি। না আপা, কিছুই খাবো না। পূর্ণা একটু থেমে আবার ডাকলো, আপা। পূর্ণার চাপা স্বরে ডাক শুনে পদ্মজা কৌতূহলী হয়ে তাকালো। পূর্ণা ধীরে ধীরে জিজ্ঞেস করলো, বাড়ির অন্যদের কি অবস্থা? পদ্মজা একটু বিষণ্ণ হয়ে উত্তর দিল, জানি না, শুধু খাওয়ার সময় দেখা হয়, ওরাও কিছু বলে না, আমিও না। ওদের নিয়ে কিছু পরিকল্পনা করেছো? পদ্মজা তার মনের কথা চেপে গিয়ে বলল, না, এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে। নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না, ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সব সময়, আর অন্যায় করবি না, কখনো সহ্যও করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব ভরে জানালো, গত দুদিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনো দুপুরে নামাজ পড়ে এসেছি। এই তো ভালো মেয়ে, ভালো বউ হবি। মৃদু হাসি ছড়িয়ে পড়ল পদ্মজা। তারপর পূর্ণ দৃষ্টি মেলে তাকালো পূর্ণার দিকে। পূর্ণার চোখে কাজলের ছোঁয়া, ডাগর চোখ দুটি স্বপ্নময়। সোজা সিথি করে বাঁধা লম্বা বেনি ঝর্ণা ধারার মতো পিঠ বেয়ে নেমে এসেছে। কানে 7 রঙের গোল দুল, গায়ের ওড়নায় পাথরের কাজ। কথা বলতে বলতে যখন পূর্ণা হাত নাড়ায়, তখন তার হাতের কাচের চুড়িগুলো মৃদু ঝনঝন শব্দ তোলে। পদ্মজার হৃদয় পুলকিত হয়ে ওঠে। কি মায়াময়, কি অপরূপ তার বোন। সে মুগ্ধ হয়ে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল, সত্যি আজ তোকে খুব বেশি সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাআল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হলো। তার হাসিতে ফুটে উঠেছে বিজয়ের উল্লাস। গড় গড় করে উগরে দিল
ভেতরের সব কথা, স্বপ্ন, আশা। কথা শুনে মনে হচ্ছে দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছে একটা আত্মা, কিংবা বোতল বন্দি একটা রঙিন প্রজাপতি হঠাৎ করে পেয়ে গেছে আকাশের অবাধ স্বাধীনতা। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে গেল। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে কেঁদে উঠল খুশিতে। সন্ধ্যার আবাস ছুঁয়ে গেল আকাশের কোণে। পদ্মজা মগাকে ডেকে বলল, পূর্ণাকে এগিয়ে দিয়ে এসো। পূর্ণা জেদ ধরে বলল, আমি একাই যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। কিন্তু পদ্মজার দৃঢ়তার কাছে তার জেদ হার মানতে বাধ্য হলো। বিদায়ের মুহূর্তে পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা বোনের মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিল, সকালেই তো আসবো। পূর্ণার চোখে তখন অগাধ ভালোবাসার সমুদ্র। সে বলল, তোমার সুখে আমার সুখ আপা, তুমি আমার মা, তুমিই আমার ভালোবাসা। কথাটি শুনে পদ্মজার হৃদয় ভরে উঠল মমতায়। আম্মাকে তো তোর মাঝেই খুঁজে পাই আমি। যখন শ্বশুর বাড়ি চলে যাবি, আমার মাও চলে যাবে। পূর্ণার চোখে জল এলো। দুই বোনের বুকের ভেতর তখন বিরহের আগুন জ্বলছে। খানিক পরে পদ্মজা বলল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। পূর্ণার কণ্ঠে আবদার, না, আর একটু জড়িয়ে রাখি। পদ্মজা নীরবে পূর্ণাকে বুকে জড়িয়ে ধরল। তার চোখ তখন আকাশের দিকে। মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, পূর্ণার জীবন সুখের আলোয় ভরিয়ে দাও। মৃদুলের ভালোবাসায় ওর জীবন যেন পূর্ণতা পায়। হাওলাদার বাড়িটা থেকে 2 মিনিটের পথ হেঁটে পূর্ণার বুকে থক করে উঠল। মৃদুলের কথা ভাইয়াকে কিছুই বলেনি সে, বিয়ের খবরটাও না। আপা নিশ্চয়ই ভাইয়াকে কিছুই বলেনি। যদি কাল ভাইয়া তাদের বাড়িতে না যায়। চিন্তায় আচ্ছন্ন পূর্ণা হঠাৎ থমকে দাঁড়ালো। মগার দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলল, না, এখন বাড়ি যাব না, আমাকে আবার ও বাড়িতে যেতে হবে। মগা উদ্বিগ্ন স্বরে বলল, রাইত হইয়া যাইব। তুমি যাও, আমি আমির ভাইয়ার সঙ্গে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বিব্রত ভাবে বলল, পরে আমি তোমারে দিয়ে আইতে পারম না। বাজারে যাবো, তুমি বাজারে যাও, আমাকে ভাইয়াই দিয়ে আসবে। মগা সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, তাইলে আমি যাই। সে বাজারের দিকে পা বাড়াতেই পূর্ণা আবার হাওলাদার বাড়ির দিকে ফিরল। সন্ধ্যার আবছা আলোয় সুপারি গাছগুলো দুলছে। শীতল বাতাসে পূর্ণা ওড়না আরো শক্ত করে জড়িয়ে নিল। আলোকঘরের চারপাশে জনমানবহীন নীরবতা। দূর থেকে ভেসে আসা আজানের সুর বহন করে এনেছে সন্ধ্যার আগমনী বার্তা। দিনের শেষ আলো মিলিয়ে যাচ্ছে। অন্ধকার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারিদিকে। পূর্ণা উৎকণ্ঠিত হৃদয়ে আলোকঘরের প্রতিটি কোণে আমিরকে খুঁজতে লাগলো। ধান রাখার ঘরে প্রবেশ করতে ধড়ফড় করে উঠল তার বুক। জানালাহীন ঘরটা অন্ধকারে ডুবে আছে। হঠাৎ একটা কালো বিড়াল লাফিয়ে পড়ল মাটিতে।
পূর্ণার বুক থেমে গেল যেন, গলা শুকিয়ে কাঠ। বুকে থুতু দিয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। প্রতিটি ঘরে আমিরের খোঁজ করলো, কিন্তু কোথাও তার দেখা মিলল না। মনে মনে ভাবলো, অন্দরমহলে গেল নাকি। বন্ধুরা, আমি পদ্মজা গল্প পাঠের পর্ব 32 এখানেই শেষ করলাম। নমস্কার।